রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদের একাংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 23 সেপ্টেম্বর রাবি প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর 1টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। এতে আরও বলা হয়, আগামী 7 দিনের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব এবং সেই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য প্রশাসনকে এককভাবে দায়ী থাকতে হবে। সে আলোকে প্রশাসনের অনুরোধে আমরা আজ 24 তারিখ বেলা 1টা হতে আমাদের কর্মকর্তা কর্মচারীদের সকল শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক তৎপরতা বাড়তে পারে বলে সতর্ক করেছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গ্রেফতারকৃতরা যাতে সহজে জামিন না পায় সে ব্যবস্থা নেওয়া হবে। সত্যি ঘটনাটা যদি দেন, দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। এবার আমি ডিসিএসপি এবং এদেরও সবাইকে বলছি, ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছ থেকে যেন প্রকাশ করে দেয়। ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে এইটা সেসব বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে থাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ ধ্বংস করেছে, এখন বিদেশের মাটিতেও তাদের কর্মী সমর্থকরা ধ্বংসাত্মক কাজ করছে। সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। স্বাস্থ্য খাতে বিএনপি ব্যাপক সংস্কার এবং বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আমির খসরু বলেন, বিদেশে চিকিৎসার প্রবণতা কমাতে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে, যা প্রত্যেক পরিবারের মাসে 5 থেকে 10 হাজার টাকা সাশ্রয় করবে বলেও উল্লেখ করেন তিনি। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এই যে এত বড় একটা গণহত্যা হয়েছে বাংলাদেশে, এছাড়া গত 16 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন হয়েছে, এনসিপি এর দৃশ্যমান বিচার দেখতে চায়। দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপি সুনামগঞ্জ জেলা এবং উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণহত্যার বিচারের প্রক্রিয়া শুরু না করে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়া, গণ অভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা, এটা বাংলাদেশের মানুষ, শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা ভালোভাবে নেবে না। যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো, হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো, যে প্রধান প্রধান কালপ্রিট গুলো ছিল, এইরকম 20-30 জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই,
তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে এই বিচারিক প্রক্রিয়াটা চলবে। সেটি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দলও আছে তাদের পক্ষে শুধুমাত্র নির্বাচন চাওয়া, এই বিচার প্রক্রিয়া ভুলে গিয়ে এটা আমরা মনে করি যে সমস্ত অভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা, এটা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নিবে না। শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা আছে তারা কখনো ভালোভাবে নিবে না। র্যাবের মহাপরিচালক এবং অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান বলেছেন, সারা দেশে এবছর প্রায় 31,526টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। তিনি জানান, 28 সেপ্টেম্বর পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 2 অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড এবং র্যাব সহ বাহিনীর সমন্বিতভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। আজ দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমাদের বাংলাদেশে প্রায় 31,526টি মন্দিরে এবারে পূজা উদযাপন হতে যাচ্ছে। তা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই উৎসবটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এখানে সশস্ত্র বাহিনী আছে, বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, সবাই মিলে আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। ময়মনসিংহ জেলা পরিষদের 2024-25 অর্থ বছরের রাজস্ব বাজেটে জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বেলা 11টায় জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায় দুদক ময়মনসিংহের 4 সদস্যের একটি দল। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দারকে পাওয়া যায়নি। তিনি দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন বলে জানানো হয়। এ সময় অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন নথি সংগ্রহ ও যাচাই বাছাই এবং পরে নথিপত্র নিয়ে সরেজমিনে অনুসন্ধানে যান তদন্ত দল। এই ঘটনায় তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা। ময়মনসিংহ জেলা পরিষদের জনস্বাস্থ্য উপখাতে প্রায় 86,50,000 টাকার একটা বরাদ্দ ছিল। সেই বরাদ্দের বিভিন্ন অনিয়ম সংক্রান্তে আজকে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করব। প্রাথমিক পর্যায়ে আমরা জেলা পরিষদ থেকে আমাদের প্রয়োজনীয় রেকর্ডপত্র আমরা সরবরাহ করছি। এখন আমরা ঘটনাস্থলে যাব, বাস্তবতা যাচাই করব, পরবর্তীতে জানা যাবে যে আসলে কী হয়েছে। এটাই আছে, আমরা যোগাযোগ করছি। উনি আমাদেরকে জানিয়েছে যে উনি দাপ্তরিক কাজে অবস্থান করতেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় আরামিটের সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে দুদক। দুপুরে নগরীর কালুরঘাট শিল্প এলাকার একটি অফিস থেকে তাকে আটক করা হয়। দুদক জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুপস্থিতি এবং অনুমতি ছাড়াই 1,76,00,000 টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এই ঘটনায় জাবেদ, তার স্ত্রী, ভাই বোন সহ 31 জনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। এজাহারে বলা হয়, আরামিটের কর্মকর্তাদের নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে গম, ছোলা, হলুদ এবং মটর আমদানির নামে 25 কোটি টাকার টাইম লোন অনুমোদন করানো হয়। পরবর্তীতে সেই টাকা স্থানান্তর এবং নগদ উত্তোলন করা হয়। আশুলিয়ার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLC-র বিশেষ অভিযানে প্রায় 2 শতাধিক বাসাবাড়ি সহ 2টি ওয়াশিং কারখানা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকাল থেকে আশুলিয়ার বাইপাইল, ইউনিক এবং জামগড়া এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে পরিচালিত হয় এই অভিযান। এতে নেতৃত্ব দেন জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং তিতাসের আশুলিয়া জোনাল অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমউদ্দিন। এছাড়াও অভিযানে অংশ নেন তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে মারধর, হেনস্থা, ক্ষমা চাইতে বাধ্য করার অপচেষ্টা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কর্তৃক আটক রেখে হেনস্থার প্রতিবাদ এবং জড়িত সন্ত্রাসী এবং ইন্ধনদাতাদের গ্রেফতার এবং অপসারণের দাবিতে পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছেন
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ। দুপুরে রংপুরে কর্মরত সাংবাদিকরা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। যে কর্মকাণ্ডটি হয়েছে 21 তারিখে তার উপর, সেটার জন্য ফৌজদারি মামলা হয়েছে। আপনারা দেখেছেন আমরা 2 জনকে অলরেডি অ্যারেস্ট করেছি এবং একজনের ফৌজদারি 164 ধারা মতে জবানবন্দি আদায় করা হয়েছে বিজ্ঞ আদালতে। বাকি যারাই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা আগামী 3 দিনের মধ্যে এই স্মারকলিপির আলোকে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এবং যারা এই ঘটনার সাথে জড়িত, যারা মূল আসামি, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঘোষণা করা হয়েছে বাদলকে ধরে আনো, খবর প্রত্যাহার করুক। যেসব আসামি এখনো ঘুরে বেড়াচ্ছে, সাংবাদিককে হুমকি দিচ্ছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকারসর এলাকায় 52 জন সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে গাইনি ডাক্তার না থাকায় নারীরা সমস্যার মুখে পড়ছেন। উপজেলা প্রশাসনের আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও রোগীরা এখনও প্রত্যাশা করছেন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি যেন নিয়মিত এবং নিরবিচ্ছিন্নভাবে তাদের সেবা দিতে পারে। বিস্তারিত AKM শিশিরের রিপোর্টে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকারসর এলাকায় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয় জনগণের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্রের ভরসা হলেও নেই নিয়মিত চিকিৎসক। প্রতিদিন সকালে দূর দূরান্ত থেকে রোগীরা এলেও চিকিৎসা সেবা না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে গাইনি চিকিৎসক না থাকায় নারীরা পড়েছেন চরম বিপাকে। তবে স্থানীয়দের দাবি কেবল আশ্বাস নয়, চাই বাস্তবেও সমাধান। সমস্যা তো মহিলা ডাক্তার নিয়ে এখানে তো আসেও না, ওষুধপত্র তেমন একটা দেয় না। যদি মহিলা ডাক্তার থাকতো মেয়েদের যে সমস্যা ওইগুলো ভাঙ্গা বলা যাইতো। পুরুষের কাছে তো সবকিছু সবাই বলতে পারে না। মহিলা মানুষের ঠান তো মনে করেন যে সব কথাই কম যায়, একটা রোগ হয়েছে দেহন যায়। যে ওষুধ দেয় তার কাছে জিজ্ঞাসা করলাম যে আমাদের মহিলা ডাক্তার কয় উনি আসে না, উনি এই জায়গাতে রিটায়ার্ড হয়ে গেছে। আমি রিটায়ার্ড হয়ে গেছে, তার পরিবর্তে তো একজন আসবে। তো বলতে যে না আর আসবে না, আপনি সদরে পাঠান। ডাক্তার মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকে না। মাঝে মাঝে বসে, মাঝে মাঝে বসে না, আসে মাঝে আসে না। আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, 2 জায়গা চলে জায়গা। বিভিন্ন জেলা মানে বড় ডাক্তার আসে 1 দিন 2 দিন এসে বসে, এমনি চিকিৎসাই নাই, ওষুধের ব্যবস্থা ভালো না। মাঝে মধ্যে তো ডাক্তার থাকেই না, সাথে ওই যে ওষুধ দেয় যে উনিও থাকে না। আর এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসা সেবার ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিদিন যাওয়ার কথা, যদি তারপরে না যায় ওখানকার যারা নাগরিক আছেন বা জনপ্রতিনিধি আছেন তাদেরও দায়িত্ব আছে। তারা যদি আমাকে জানায় বিষয়টা, আমি সে অনুযায়ী ব্যবস্থা অবশ্যই নেব। স্থানীয় প্রশাসনও জানিয়েছেন যদি দায়িত্বে গাফিলতি প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সরজমিনে পরিদর্শন করে দেখব যে কেন সঠিকভাবে সে সেবাটা দিতে পারছে। ওষুধ সরকার কর্তৃক যেটা সরবরাহ করতে সেটা অবশ্যই সেখানে থাকতে হবে এবং সাধারণ মানুষকে যেটা দেওয়ার যোগ্য তাদেরকে দিতে হবে। আর যদি কোনো এরকম ব্যত্যয় পেয়ে থাকি যে তারা ইন্টেনশনালি এরকম কোনো মিস্টেক্স করছে, তাহলে আমরা দপ্তরকে লিখবো যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এই উপস্বাস্থ্য কেন্দ্রটির সেবা কার্যক্রম যদি নিয়মিত ও মানসম্মতভাবে চালু থাকে, এটি হয়ে উঠতে পারে এলাকার সাধারণ মানুষের জন্য এক আশীর্বাদ। তবে এখনই দরকার প্রশাসনিক তৎপরতা ও নজরদারি। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। দর্শক, এবার আমাদের কৃষি। দিনাজপুরের ফুলবাড়িতে রোপা আমন ফসল নির্বিঘ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দমনে উপজেলার সকল ব্লকে একযোগে আলোকপাত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আলোকপাত কার্যক্রম উদ্বোধন উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শাহনুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্চিতা রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালী কলাপাড়া উপকূলীয় এলাকায় ভাসমান খাঁচার কোরাল মাছ চাষ কৌশল শীর্ষক প্রশিক্ষণ শেষে মৎস্য খামারিদের মাঝে সনদ প্রদান করা হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট খেপুপাড়া নদী উপকেন্দ্রে 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে চাষিদের হাতে সনদ তুলে দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও খেপুপাড়া উপকেন্দ্র প্রধান ডক্টর মোহাম্মদ আশরাফুল হক। এ সময় বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু, বৈজ্ঞানিক কর্মকর্তা রহমতুল্লাহ, ফারহানা ইয়াসমিন সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মাদারীপুরে এক ইজি বাইক চালককে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের সার্জনের বিরুদ্ধে। এই ঘটনায় 1 ঘন্টা ওই সার্জনকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে থানা পুলিশ এসে তাকে মুক্ত করে। বুধবার দুপুর 2টার দিকে শহরের ডিসি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত তাইবুর রহমান মাদারীপুর জেলা ট্রাফিক অফিসার সার্জেন্ট হিসেবে কর্মরত। অপরদিকে ইজি বাইক চালক সবুজ মিয়া শহরের সৈয়দার বালি এলাকার বাসিন্দা। এই ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সদর মডেল থানা পুলিশ। আমরা কোথায় যাব ভাই? নিজের অটোলারে 6টা লাথি মারছে, এর বিচার কে করবে? আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার কলকারখানা এবং প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজিত ত্রিপাক্ষিক সভায় জানানো হয়, বিদ্যুৎ গ্যাস সংকট এবং বাইরের অর্ডার না থাকায় আগামী 25 সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধ থাকবে। চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন 15 অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন 30 অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা 30 নভেম্বরের মধ্যে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্ট করা হবে না এবং সবাইকে প্রত্যয়নপত্র দেওয়া হবে। তবে শ্রমিকরা তাদের পাওনাদি পরিশোধের দাবিতে বাইপাইল আবদুল্লাপুর সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গায় সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরে তালা ভেঙে চুরি সংগঠিত করে এক দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত 3:45টার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে ওই ব্যক্তি মন্দিরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি বঙ্কিম মুখার্জি জানান, মন্দিরে প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ইমিটেশনের কয়েকটি গহনা চুরি করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে প্রতিমার গলায় স্বর্ণের গহনা রয়েছে। এমন ধারণা থেকে চুরির ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ এবং প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানি বাজার 4 মার্কেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে ও তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকার গ্যাসের পাইপ লাইন তুলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় পেট্রো বাংলার ডিজিএম ফয়জুন নাহার বেগম, সহকারী প্রকৌশলী রনি মোরসালিন এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ, বন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পিছিয়ে গেছে। পুনর্নির্ধারিত 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, পূজার ছুটির কারণে 12 অক্টোবর নির্বাচন হলে প্রার্থীরা মাত্র 5 কর্মদিবস প্রচারণার সময় পেতেন। শিক্ষার্থীরা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বাংলাদেশের জনগণের রায়ের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে PR পদ্ধতি চালু হতে পারে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। সকালে নিজ জেলা শরীয়তপুরে আসলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সংক্ষিপ্ত সফর শেষে তার নিজ উপজেলা গোসাইহাট আগমন করলে সেখানেও উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী সহ উপজেলার সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা জানান। ময়মনসিংহ কোতোয়ালি বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরী দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। র্যালিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন,
কোতোয়ালি বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া আহমেদ শাহিন, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল। চলাচলের রাস্তায় হকার লেকের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনমানুষের ভোগান্তি দূর করতে বিএনপি সর্বদা তৎপর আছে এবং আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় গিয়েও জনগণের দুর্ভোগ দূর করতে বিএনপি কাজ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক আফাস উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ১৮ আসনে অবস্থিত সকল লেক খনন, দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থানান্তর এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সবুজায়নের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। উত্তরা ১২ নম্বর সেক্টর সিটি কর্পোরেশন ভবনের সামনে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান, মহেশপুর থানার মহেশপুর ৫৮ বিজিবি কোম্পানি কমান্ডার আতিয়ার রহমান, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সুরার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যশোরে বিজ্ঞান উৎসব পালিত হয়েছে। দুপুরে জেসিবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মনিরা সুলতানা এনডিসি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস, পুলিশ সুপার রনক জাহান। ঠাকুরগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে স্কাউট লিডার, সদস্য এবং গার্লস গাইডের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। জেলা তথ্য অফিসার এইচ.এম. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার উপস্থিত ছিলেন। কিশোর কিশোরী এবং নারী উন্নয়ন সচেতনতামূলক প্রকল্প এর আওতায় টাইফয়েড ভ্যাকসিনের বিষয়ক জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম। শিশু, কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য জেলা পর্যায়ে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক। ঝিনাইদহে ৫,৪৪,০০০ দরিদ্র এবং অতি দরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগভুক্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ। কর্মশালায় জেলার স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রতিনিধি এবং এসডিএফ এর কর্মকর্তারা অংশ নেয়। এতে ঝিনাইদহের সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জামালপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এই সেমিনারের আয়োজন করে। দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগ জামালপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলী আমজাদ দপ্তরির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কৃষি অফিসার অতিরিক্ত পরিচালক ডক্টর সালমা লাইসু। আরও বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, নেত্রকোনা বারটান আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আলতাফ উন্নাহার।
নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পুলিশের সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক দাতা সংস্থা UNSP এর সহযোগিতায় জেলা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল আলম, UNFPA প্রতিনিধি ডাক্তার শাহিন আক্তার সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরী জয়দেবপুর কাজী আজিমউদ্দিন কলেজে জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আর্ত মানবতার সেবায় কলেজের কয়েকশো জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা রক্তদান করেন। সকাল থেকে মহানগরী জয়দেবপুর কাজী আজিমউদ্দিন কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নফিসা আরেফিন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরে পুলিশ সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহ সভাপতি সঞ্জীব দাস সহ প্রেস ক্লাবের সদস্যরা। চাঁদপুরে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সংস্থাটি। মঙ্গলবার চাঁদপুর শহরে কালী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব 11 ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান। এ সময় তিনি পূজা আয়োজক কমিটি, ভক্ত, অনুরাগী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। গোপালগঞ্জে কোটালীপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। সকালে কোটালীপাড়া থানার আয়োজনে থানা হল রুম সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জিয়া। এই সময় কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, উপজেলা জামায়াতের আমির সুলাইমান গাজী উপস্থিত ছিলেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা 2026 থেকে 30 বাস্তবায়নের সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং UNDP এবং UN উইমেন্স এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ফারুক হোসেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় UNDPর প্রকল্প অ্যাডভাইজার অর্ধেন্দু শেখর রায়, UN উইমেন্স এর প্রোগ্রাম অ্যানালিস্ট কাজী আরিফ এনি, ব্র্যাকের প্রকল্প প্রধান খন্দকার মোহাম্মদ তৌহিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মেজর জেনারেল SM রিদওয়ানুর রহমান বলেন, শিক্ষা হলো জ্ঞানের বিকাশ, আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন ও সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটিয়ে আলোকপ্রাণ মানুষে পরিণত হওয়া। মেট্রোপলিটন প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারায় সিলেট বিভাগ এমনকি সিলেটের বাহির থেকেও অনেক অভিভাবকরা তাদের সন্তানদেরকে এখানে পাঠিয়ে থাকেন। বর্তমানে শিক্ষার্থীরা সিলেট বিভাগ তথা আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটি হলরুমে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে অতিথি মিলন মেলা এবং কনফারেন্স। চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সিরাজুল মোস্তফা। এতে প্রধান অতিথি ছিলেন CEO লায়ন সাইফুল ইসলাম সোহেল এবং পরিচালক আফিয়া কনক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌস এবং উপদেষ্টা মেজর লুৎফর কবির এবং লায়ন শাহিন আহমেদ সহ অন্যান্যরা। শরীয়তপুরে গোসাইরহাট কলেজ অডিটোরিয়ামে ইংলিশ একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প 2025। শিশু কিশোরদের মধ্যে মহাকাশ বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটতে এই আয়োজন করা হয়। ইংলিশ একাডেমি প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিয়া বিনতে আফজাল। বিশেষ অতিথি ছিলেন সরকারি শামসুর রহমান কলেজ অধ্যক্ষ প্রফেসর হারুনার রশিদ, মোহাম্মদ মাহমুদি উজ্জামান, গোসাইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আরিফুল হাসান অপু।
চট্টগ্রামের রওজান নোয়াপাড়া কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাউজান নোয়াপাড়া কলেজ শাখার আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজম ছোটন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার, জসিমউদ্দিন এবং যুবদল নেতা সাবের সুলতান কাজল সহ অনেকে। তারুণের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মফিদুল আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ, গোলাম প্রধান মাসুম, আজিমউদ্দিন, আসাদুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমির, ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আমরা বুঝলাম যে ঈশ্বরগঞ্জ ট্রফি এবং ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে একটা চ্যাম্পিয়ন দল এবং যারা শুরু থেকে